আলাইকুম। প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ এমআর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের সামনে বাংলা সাহিত্য যেটা আছে, তোমাদের বাংলা প্রথম পরীক্ষা, তোমাদের আগামীকালকে বাংলা প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো বাংলা প্রথম পত্র পরীক্ষায় তোমরা সৃজনশীল কীভাবে আনসার করবে, সেই সৃজনশীল আনসার করার টেকনিকটা আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিব। বাংলা প্রথম পত্রে সৃজনশীল লেখার নিনজা টেকনিক তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। কীভাবে আমি 10-এ 10 পাবো, এখানে মূলত আমি কীভাবে এই 10 থেকে 10 পেতে পারি, গণিতের মতো কীভাবে নাম্বার পেতে পারি, সেটার জন্য আজকে তোমাদের এই ক্লাসটা নিয়ে এসেছি। তো আমি আশা করি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো তাহলে তোমাদের উপকার হবে এবং তোমরা পরীক্ষায় 10-এ 10 পেতে পারো। তো 10-এ 10 পাওয়ার জন্য তো আমাদের কি করতে হবে সেটাই আজকে আমি দেখিয়ে দিব। যদি তোমরা 10-এ 10 নাও পাও, 8-9 যেভাবে পেতে পারো সেভাবেই তোমাদের আজকে আমি শিখিয়ে দিব কীভাবে তোমরা 10-এ 10 পাবে কিংবা 8-9 পাবে। তো আমাদের সবথেকে বড় হাতিয়ার হচ্ছে বাংলা প্রথমে A+ পাওয়ার সবথেকে বড় হাতিয়ার হচ্ছে সৃজনশীল। এই 8টা প্রশ্ন থেকে আমাদের 5টা প্রশ্ন দিতে হবে, সৃজনশীল প্রশ্ন। ওই 5টা প্রশ্নের মধ্যে থেকে আমাদের এমনভাবে 5টা প্রশ্ন আমাদের লিখতে হবে যাতে টিচার এখানে কলম না ধরতে পারে, এবং তোমার লেখাটাও সুন্দর হতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাতা তোমার রাখতে হবে। যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন খাতায় ভালো করে সৃজনশীলগুলো আনসার করতে পারো এবং জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ সৃজনশীলের ক নাম্বার এবং খ নাম্বার যে প্রশ্নগুলো আছে, এগুলো কোনো মতেই ভুল করা যাবে না। যদি ভুল হয় তাহলে তোমার স্যারে বুঝে যাবে যে তুমি এখানে সৃজনশীলগুলো, অর্থাৎ তুমি ক এবং খ পারো না, তোমার এখানে মেধার ঘাটতি আছে বা তোমার পড়ায় ঘাটতি আছে। তো আমরা আশা করি যে যেগুলো আনসার করবো, যে 5টা, এই 5টার ক এবং খ যেটা আছে, অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক দুইটা যাতে যথাযথভাবে হয়, তাহলে আমি সৃজনশীলে 9-8 পেয়ে যাবো ইনশাল্লাহ। আর আমাদের 8-9 করে পেলে আমাদের আর দরকার নেই, আমাদের সৃজনশীল অংশে 40-এর উপর থাকলেই আমরা A+ পাবো ইনশাল্লাহ। এবং MCQ 25 থাকলেই হবে। এবং সংক্ষিপ্ত প্রশ্ন যে 10টা আছে, 15টা থেকে যে 10টা দিতে হবে, ওই 10টা থেকে যদি আমরা শুধুমাত্র 10টা ভালো করে দিতে পারি, কোনো মতে দিতে পারি, তাহলে আমি আশা করি 15+ এখানে নাম্বার থাকবে। তো আমি আর কথা বাড়াতে চাই না, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো দেখো, বাংলা প্রথমের যে সৃজনশীল লেখার নিনজা টেকনিক, সেটা আমি আজকে দেখাচ্ছি 10-এ 10 পাওয়ার কীভাবে পেতে পারি। তো দেখো, আমি প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে তোমরা আগে খাতাটা রেডি করবে। তো আমি একটা খাতা তোমাদের সামনে এখন হাজির করেছি। দেখো, ধরো এখানে তোমাদের এই যে পরীক্ষায় যে তোমরা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছো, তো এখানে দেখেছো যে কীভাবে তোমাদের খাতাগুলো থাকে। তো এখানে একটা আমার কাছে খাতা আছে। দেখো, খাতার মধ্যে তোমরা ভালো করে আগে এইগুলো লিখবে, এগুলো আমি ক্লাস দিয়েছি তোমরা জানো। তো তোমরা এগুলো আগে থেকে কী করবে, নিয়ে নিবে। পূরণ করার পরে দেখো, পরবর্তীতে দেখো পৃষ্ঠাটা উল্টে নিবে। পৃষ্ঠাটা উল্টানোর পরে দেখো তোমাদের এই যে ব্ল্যাঙ্ক পৃষ্ঠা, তো তোমরা লেখার ক্ষেত্রে যেটা আছে, প্রথমে ভালো করে স্কেল করে নিবে, দুই পাশে ভালো করে স্কেল করে নিবে, রোলারের সাহায্যে স্কেলটা করে নিবে। স্কেল করার পরে তোমাদের খাতাটা ভালো করে দেখতে হবে যে কোনো ছেঁড়াফেরা আছে কিনা, কারণ লিখিত পরীক্ষা যেহেতু, তোমাদের দেখতে হবে যে এখানে কোনো প্রকার ছেঁড়া আছে কিনা। সবটা খাতা তোমরা একটু ভালো করে দেখে নিবে যে কোনো প্রকার ছেঁড়া আছে কিনা। ছেঁড়া না থাকলে এখন তুমি স্কেল করা শুরু করে দিবে। তো আমি একটা খাতা দেখো স্কেল করে নিয়েছি, এই যে এখানে একটা স্কেল করা হয়ে গেছে আমার, দেখো এইভাবে স্কেল করা হয়ে গেছে। তো আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে তোমরা আনসার করবে মূলত। দেখো, তো আমি এখানে দিচ্ছি, দেখো আমি মনে করি এখানে আমি স্কেল করে নিলাম, এই যে এখানে আমি স্কেল করে নিলাম খাতাটা। দেখো, এবার স্কেল করা নেওয়ার পরে ধরো আমি 3 নাম্বার প্রশ্ন পারি, 1 থেকে 3টা প্রশ্ন, 1 থেকে 3 নাম্বার প্রশ্ন পারি, তাহলে 3 নং প্রশ্নের উত্তর, 3 নং প্রশ্নের উত্তর, 3 নং প্রশ্নের উত্তর লিখে হচ্ছে ক লিখতে হবে। 3 নং প্রশ্নের উত্তর ক, 3 নং প্রশ্নের উত্তর ক, মানে আমি ক নাম্বার অর্থাৎ জ্ঞানমূলকটা আনসার করব। তারপরে তুমি এখানে নিচে সবুজ কালির হাইলাইট দিয়ে করতে পারো, তোমরা ইচ্ছা করলে এখানে সবুজ কালির ব্যবহার করতে পারো। মনে রাখবা, পরীক্ষায় এই নংগুলো লেখার ক্ষেত্রে একমাত্র তুমি সবুজ কালির হাইলাইটারগুলো ব্যবহার করতে পারবে, অন্য কোনো না। সবুজ অথবা নীল অথবা আকাশি কালার, এখানে লাল ব্যবহার করা যাবে না কিংবা গোলাপি ব্যবহার করা যাবে না, শুধুমাত্র সবুজ এবং নীল। সবুজ এবং নীল কালি এখানে ব্যবহার করা যায়, সবুজ অথবা নীল কালি, সবুজ অথবা নীল কালি দিয়ে আন্ডারলাইন করতে পারবা, সবুজ অথবা নীল কালি দিয়ে আন্ডারলাইন করতে পারো। অথবা 3 নং প্রশ্নোত্তর ক লেখা, যেমন 3 নং প্রশ্নোত্তর ক লেখা যেটা আসবে সেটা লিখে দিবে, এবং এরপর একটু স্পেস রাখবো। আবার 3 নং প্রশ্নের উত্তর খ, এটা লেখার পরে আবার এখানে একটা হাইলাইটার, বা হাইলাইটার বলতে হচ্ছে বল পেন যেগুলো আছে এগুলো দিয়ে করতে হবে, এখানে কোনো প্রকার হাইলাইটার ব্যবহার করা যাবে না। তো এখানে আমি আবার বলতেছি, দেখো তোমরা এই নংটা লেখার পরে এখানে 3 নং প্রশ্ন তো ক লিখেছিলে, এখানে 3 নং প্রশ্ন তো খ লিখবা, এবং লেখার পরে নিচে একটা সবুজ অথবা নীল কালি দিয়ে ভেবে আন্ডারলাইন করে দিবে। লাল কালি ব্যবহার করা যাবে না, লাল কালি কিন্তু ব্যবহার করা যাবে না, লাল কালি ব্যবহার করা যাবে না। তো এখানে দেখো, তারপর যে প্রশ্ন থাকবে সেটা এখানে লিখবে, 4-5 লাইন যতটুকু হয় লিখে দিবা। লিখে দেওয়ার পরে আমরা আর এই লাইনে যদি এখানে যা খালি থাকে এখানে আমি শুরু করবো না, শুধুমাত্র আমি লিখে দেবো পিটিও, লিখবো প্লিজ টার্ন ওভার, অথবা অপর পৃষ্ঠা দ্রষ্টব্য, এটা লিখে দিতে পারো। পিটিও অথবা অপর পৃষ্ঠা দ্রষ্টব্য, এটা আমি লিখে দিতে পারি, বুঝতে পারছো? এরপরে দেখো আমরা আবার শুরু করবো এখানে 3 নং প্রশ্নের উত্তর। ওই যে স্কেল সুন্দর করে তো আমার করাই থাকবে, আমি আমার হাতে আমি করে নিছি আর কি। 3 নং প্রশ্নের উত্তর গ,
বুঝতে পারছো? আবার আমি 3 নং প্রশ্ন উত্তর গ, তাহলে স্যার তোমাকে নাম্বারটা দিবে, স্যারে বুঝবে যে তুমি 3 নং প্রশ্নের উত্তর গয়ে লিখেছো, তোমার নাম্বারটা হারায় যাওয়ার সম্ভাবনা নেই। অনেকেই কী করে জানো তোমরা, তোমরা এই যে গ লেখার পরে ঘ লিখে ফেলো, এভাবে লেখা যাবে না, আমাদের এভাবে লিখতে হবে, একের উপরে লিখতে হবে, মাঝখানে লিখা, তারপরে একটা কিছু দিয়ে ইন্ডিকেটর দিয়ে আমাদের আন্ডারলাইন করে দিতে হবে। তো এইভাবে 3 নম্বর প্রশ্ন তুমি লেখা হইলো, এখানে লেখলা, লেখার পরে তুমি এই মনে করে এখানে শেষ হইলো, আমাদের এখানে শেষ হইলো। তো আমার এখানে জায়গা খালি আছে, আমি লিখবো 3 নং প্রশ্ন উত্তর ঘ, সর্বশেষ যেটা আছে, ঠিক আছে? এভাবে লিখে তোমার যতটুকু পৃষ্ঠা যায় ততটুকু করে শুরু হয়ে যাবে। তো আমি নমুনা হিসেবে তোমাদের একটা প্রশ্ন এখানে রেখেছি, তো প্রশ্নটা একটু দেখো, আমি প্রশ্নটা দেখাচ্ছি, দেখো একটা উদ্দীপক থেকে, প্রত্যুপকার গল্প থেকে তোমাদের একটা সৃজনশীল আমি এখানে এনেছি। এটা থেকে দেখো, প্রত্যুপকার গল্প থেকে সৃজনশীল ইনশাল্লাহ থাকবে তোমাদের একটা, এই সৃজনশীলটা কীভাবে আনসার করতে হবে সেটা আমি দেখাচ্ছি, দেখো। তো উদ্দীপকটা দেখো, আমি উদ্দীপকটা পড়ছি, দেখো কি লেখা আছে। 71-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর এক সৈন্য আহত হয়ে এক বাঙালি কৃষকের বাড়িতে আশ্রয় নেয়। কৃষক জানতেন এই সৈন্যরা তার স্বদেশের শত্রু, এমনকি তার গ্রামের উপর তারা নির্মম অত্যাচার চালিয়েছে। তবুও দয়াপরবশ হয়ে বা দয়াবর্তী হয়ে বা তার মধ্যে কি তোমার মহা একটু দয়া সঞ্চার হয়েছে, ফলে কৃষক তাকে সুস্থ করে তোলেন এবং রাতের অন্ধকারে নিরাপদ স্থানে পৌঁছে দেন। বিদায়বেলা সেই সৈন্য কৃতজ্ঞতায় মাথা নত করে ফেলে। কৃষক তখন বলেন, বিপন্ন শত্রুকে আশ্রয় দেওয়া আমাদের ঐতিহ্য। তো আমাদের এখানে বাঙালির ঐতিহ্যটাকে এখানে তুলে ধরা হয়েছে, এবং বাঙালি যে শান্তিপ্রিয় এবং মানুষকে যে ভালোবাসতে জানে সেই বিষয়টা এখানে তুলনা করা হয়েছে। তো আমরা আমাদের মধ্যে অনেকে আছে দেখবা, বাংলাকে পছন্দ করে না, কানাডা চলে যেতে চায় কিংবা দূরে চলে যেতে চায়, বাঙালিদেরকে বিশ্বাস করে না, এরকম অনেক আছে আমাদের সমাজে। তো দেখবা তারা কিন্তু দেখবা এরকম যে বাঙালিরা যেটা আছে তাদের মধ্যে বাঙালিদের প্রতি যে একটা মমত্ববোধ সেটা নাই, কিন্তু তারা চাচ্ছে যে তারা বিদেশে চলে যাবে, পড়াশোনা শেষ করে বিদেশে চলে যাবে, কিংবা এখনই পড়াশোনা শেষ করে বিদেশ চলে যাবে, কানাডা চলে যাবে। তো এরকম মানুষ কিন্তু আসলে আমাদের সমাজে মানে বাঙালিদের জন্য তেমন মানে তারা আসলে বাঙালিরা যে কেমন সেটা এখনও বুঝতে পারে নাই। তো এখানে উদ্দীপকে দেখো, বাঙালি কিন্তু দেখিয়ে দিয়েছে যে পাকিস্তানি বাহিনী শত্রু হওয়া সত্ত্বেও এখানে কিন্তু এই কৃষক, দরিদ্র কৃষক, তাকে কিন্তু সুস্থ করে তোলে এবং তাকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেয়। এরপরে দেখো আমরা প্রশ্নগুলো কী কী এখানে আছে। প্রথম প্রশ্ন, আলী ইবনে আব্বাস কোন শহরের বাসিন্দা ছিলেন? তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে সৃজনশীলের প্রথম প্রশ্ন, ক নং প্রশ্ন, আলী ইবনে আব্বাস কোন শহরের বাসিন্দা ছিলেন। খ নম্বর প্রশ্ন, খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়ে ছিলেন কেন? মৌন বলতে চুপ, বুঝতে পারছো? চুপ করে রয়েছিলেন কেন? 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকের কৃষকের মানসিকতার সাথে প্রত্যুপকার গল্পে কার সাথে মিল রয়েছে ব্যাখ্যা করো। প্রত্যুপকার গল্পের কার সাথে মিল রয়েছে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। 4 নম্বর প্রশ্ন, কৃষকের উক্তিটি প্রত্যুপকার গল্পের মূলনীতিকে সমর্থন করে বিশ্লেষণ করো। তো এখানে আমাদের এই 4টা প্রশ্ন আমাদের এসে গেছে। তো প্রথমে এখানে 1 নম্বর থাকবে, পরেরটা 2 নম্বর, পরেরটা থাকবে 3 নম্বর, পরেরটা হচ্ছে 4 নম্বর। তো আমাদের টার্গেট থাকবে হচ্ছে 1 থেকে 1 পাওয়া এবং 2 থেকে 2 পাওয়া, তাহলে আমাদের এখানে 3 কনফার্ম হয়ে গেল। তারপরে আমাদের 10 লাগে আর 5 পেতে। তো আমি এখানে 3 থেকে 3 অথবা 2 রাখবই, সর্বোচ্চ 3 আমার লাগতেই হবে এবং 2, সর্বনিম্ন 2, এর নিচে নামলে হবে না। এরপরে দেখো 4 নম্বরে আমার সর্বনিম্ন 3 পেতেই হবে। তাহলে আমরা কি দেখলাম এখানে, ক নম্বর প্রশ্ন যদি পাই 1, খ নম্বর প্রশ্ন যদি পাই হচ্ছে 2, গ নম্বর প্রশ্ন যদি পাই হচ্ছে 3 এবং ঘ নম্বর প্রশ্ন যদি পাই হচ্ছে 3। তাহলে আমাদের কি আসতেছে দেখো, 1 + 2 + 3 + 3, তাহলে আমাদের এখানে 3, 3, 6, 3, 9, তাহলে আমাদের 9 নম্বর হচ্ছে। আর 9 নম্বর হলে আমার আর নম্বর দরকার নেই। 9 নম্বর হলে আমার 5 নং 45, আমি 50 থেকে যদি 45 মার্ক পাই, 45 মার্ক লাগবে না। যদি তোমরা 45 মার্ক না 40 মার্কের উপরেও পেতে পারো, আমি আশা করি যাদের স্বপ্ন যে আমি A+ পাবো, 100 নম্বরে আনসার করবো, সেই A+ পাবে। এবং তোমার এমসিকিউ ভালো করতে হবে, এমসিকিউ মিনিমাম 25+ রাখতে হবে, 24+, 25 হলেই তোমার হয়ে যাবে। এবং সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে এগুলো কোনোটা ভুল করা যাবে না, কোনোটা আনসার স্কিপ করা যাবে না। তোমার 10টা থেকে 10টা আনসার করতে হবে, না পারলে তোমার লিখে আসতে হবে, এবং লিখলে তোমাকে নাম্বার দিবেই, স্যাররা এখানে 1 হলেও দিবে। তো খালি খাতায় কিন্তু স্যারে নাম্বার দিবে না। তোমরা সৃজনশীলটা টাইম ওয়াজ এবং ঘড়ি নিয়ে যাবে হাতে, ঘড়ি থেকে তোমরা টাইমটা ভালো করে দেখে তারপরে সৃজনশীলগুলো আনসার করবে। তো আমি দেখো এখানে একটা নমুনা সৃজনশীল তোমাদের এখানে দেখিয়েছে। দেখো আমি প্রথমেই দেখো তোমাদের বলছিলাম কীভাবে স্কেল করতে হবে, 2 পাশে স্কেল করার পর তোমরা একটু খাতাটা ফ্রেশ রাখবা। দেখো আমি এখানে যে খাতাটা রেখেছি আমি তোমাদের জন্য তৈরি করেছি এটা। তো আমি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, কারেন্ট থাকে না, তো অনেক প্রতিকূল অবস্থায় আমি এটা তৈরি করেছি। দেখো তো প্রথমেই দেখো আমি যেভাবে লিখছি, দেখো গ্যাপ রাখতে হবে। যেমন 3 নং প্রশ্ন উত্তর ক, যেমন আলী ইবনে আব্বাস ড্যামাস্কাস শহরের বাসিন্দা ছিলেন। তো 1 নম্বর প্রশ্ন হয়ে গেছে। দেখো 3 নং প্রশ্ন উত্তর খ, প্রত্যক্ষ বলছে দেখো খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন? তো এখানে এই প্রশ্নটা আমি এখানে বলতেছি, দেখো প্রত্যুপকার গল্পে খলিফা মামুন ছিলেন একজন সুশাসক, খলিফা মাহমুদ অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন। তোমাদের বই থেকে মূলত এই প্রশ্নগুলো এবং বইয়ের রিডিংগুলো যারা ভালো করে পারবে তাদের জন্য মূলত সৃজনশীলটা আনসার করা সহজ হবে। তো আমি দেখো আমাদের কিন্তু অলরেডি আমাদের লাইভ ক্লাসে ছিল তোমাদের যে 4টা গল্প 4টা কবিতা দেওয়া ছিল, এবং 4টা গল্প এবং 4টা কবিতা যদি তোমরা ভালো করে পড়ো ইনশাল্লাহ এখান থেকে কিন্তু সৃজনশীলটাগুলো আসবে, এবং অন্যগুলোর জন্য তোমরা যে এমসিকিউগুলো আছে এমসিকিউগুলো পড়ে নিবে এবং বই থেকে। প্রত্যুপকার গল্পে খলিফা মামুন ছিলেন একজন সুশাসক, খলিফা মাহমুদ
অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন এবং তিনি ন্যায় বিচারক ছিলেন এবং তার ধ্যান ধারণা এবং সে সুবিচারক ছিলেন এবং সুচিন্তক ছিলেন এবং তিনি আগে থেকেই অনেক কিছু বুঝতে পারতেন। যেমন আমরা যেটাকে জানি আমাদের সেন্স, যেটা সিক্স সেন্স, অর্থাৎ তার আলাদা একটা গুণ ছিল। ঠিক এখানে খলিফা মামুনেরও কি এরকম গুণ ছিল। যখন আলী ইবনে আব্বাস সম্পর্কে সকল কিছু জানতে পারলেন তখন তিনি কিছুক্ষণ মৌন হয়েছিলেন, অর্থাৎ চুপ করেছিলেন। অর্থাৎ আলী ইবনে আব্বাস তার সাথে বলেছিল যে তিনি যখন ডেমাস্কাস নামের ওই নগরে যখন একটা বড় মসজিদ ছিল, ওই মসজিদে যখন একজন লোকের আশ্রয় ছিলেন তখন তাকে কতটুক ভালোবেসেছিল এবং কিভাবে তাকে এখান থেকে আশ্রয় দিয়ে 1 মাস যাবত তাকে রাখছিল সেটাই এখানে বলছিল এবং তিনি এটা বুঝতে পারছেন। সর্বশেষ খলিফা মামুন আহ্লাদিত হইয়া আলী ইবনে আব্বাসকে প্রাণদণ্ড থেকে অব্যাহতি দেন এবং সে যাকে ধরে আনছিল তাকেও কি মুক্তি দিল না। আর এই সুবিচার করবে বলে খলিফা মামুন কিছুক্ষণ মৌনতা অবলম্বন করেছিলেন। বুঝতে পারছো প্রশ্নটা? তো আমাদের এতটুকু প্রশ্ন এখানে আনসার হয়ে গেছে, এর থেকে আমাদের বেশি লিখতে হবে না। বুঝতে পারছো? এখানে দেখো আমার নিচে গ্যাপ আছে, এই গ্যাপগুলো রাখতে হবে, এখানে গ্যাপ, এখানে গ্যাপ, এই গ্যাপগুলো যদি রাখো তাহলেই হবে। এরপরে দেখো আমরা 2 নম্বর পৃষ্ঠে চলে যাচ্ছি। দেখো 3 নম্বর প্রশ্ন যেটা ছিল, উদ্দীপকের কৃষকের মানসিকতার সাথে প্রত্যুপকার গল্পের কার সাথে মিল রয়েছে, অর্থাৎ উদ্দীপকের কৃষকের মানসিকতার সাথে প্রত্যুপকার গল্পের কার সাথে মিল রয়েছে এটা ব্যাখ্যা করতে হবে। এটা ব্যাখ্যা প্রশ্ন 3 নম্বর। তো আমি লিখবো 3 নং প্রশ্ন উত্তর গ। 3 নং প্রশ্ন উত্তর গ লিখবো। লেখার পরে দেখো উদ্দীপকের কৃষকের মানসিকতার সাথে প্রত্যুপকার গল্পের সাহায্যকারী লোক অর্থাৎ আলী ইবনে আব্বাসকে যে আশ্রয় দেয় তার সাথে মিল রয়েছে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমরা যা জানবো তাই লিখে দিব, এখানে যা জানবো তাই লিখে দিব। তো দেখো এখানে একটু স্পেস আছে এবং এখানেও আমি স্পেস রাখছি এবং শুরু করেছি। দেখো এখন আলী ইবনে আব্বাস যখন ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে যিনি তদুই পদে অধিষ্ঠ হবে তার সাথে ছিল মূলত তার সাথে সঙ্গী হিসেবে ছিল। বুঝতে পারছো? অর্থাৎ যে পদচ্যুত হয়েছিল এবং যাকে পদচ্যুত করা হয়েছিল তার সাথে ছিল। আর পুনরায় পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য নিয়ে যখন আক্রমণ চালায় তখন এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে আশ্রয় নেয় আলী ইবনে আব্বাস এবং ওই লোক তাকে আদর যত্নের সাথে 1 মাস আপন আলোয় রাখেন। সর্বশেষ পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে নিরাপদে তার দেশে পাঠিয়ে দেন, বাগদাদ, অর্থাৎ তার দেশ বলতে বাগদাদে পাঠিয়ে দেন। এবং দেখো এখানে পিটিও লেখা লাগবে না, কারণ আমাদের এখানেই শুরু হচ্ছে। দেখো এইভাবেই যাচ্ছে, যেহেতু আমাদের এখানে পিটিও লেখার দরকার নেই। এরপরে দেখো আমি অপর পৃষ্ঠা, এখানে কিন্তু আমার জায়গা খালি আছে, আমি এই পর্যন্ত কিছু লিখি না, এখানে জায়গা আমি খালি রাখছি। এটা হচ্ছে সৃজনশীলের সৌন্দর্য। তোমার প্রশ্ন হয়েছে না হইলেও সমস্যা নেই, স্যারে দেখবে যখন তোমার খাতাটা নিট অ্যান্ড ক্লিন আছে তখন তোমাকে নাম্বার দিতে স্যারে বাধ্য। বুঝতে পারছো? এরপরে দেখো উদ্দীপকের কৃষকের কর্মকাণ্ডের মধ্যেও এই সাহায্য করার দিকটি ফুটে উঠেছে, যেখানে মানুষের উপকার করাকে মূল হিসেবে দেখা যায়। দেখছো এখানে কি বলছে? মানুষের উপকার করাকে মূল হিসেবে দেখা যায়। আমি কিন্তু এখানে উদ্দীপকটা লিখে নাই, অনেকে কি করে উদ্দীপক লিখে দাও। আমরা মূলত মূল বার্তাটা কি চেয়েছে সেটা আমি এখানে লিখে দিব। অতএব উপরের ব্যাখ্যা থেকে বলা যায় কৃষকের মানসিকতার সাথে প্রত্যুপকার গল্পের আলী ইবনে আব্বাসকে যে সাহায্য করেছিল তার সাথে মিল রয়েছে। তো আমাদের দেখো 3 নম্বর প্রশ্ন এখানে কমপ্লিট। তো আমি এখানে দেখো আবার একটু স্পেস রেখেছি, 1 কলম পরিমাণ এখানে স্পেস রেখেছি। এরপরে আবার দেখো আমাদের এখনও কিন্তু আমি ওই সৃজনশীলে রয়েছে, এই জন্য আমি লিখবো 3 নং প্রশ্ন উত্তর ঘ। এই যে এখানে ঘ লিখে এবং আমরা নীল অথবা আকাশি কালার বা সবুজ কালার কলম দিয়ে এভাবে একটা আন্ডারলাইন করে দিব। লাল কলম ব্যবহার করা যাবে না, লাল কালি কোনো মতেই ব্যবহার করা যাবে না। তো দেখো সর্বশেষ যে প্রশ্নটা উদ্দীপকের, যে কৃষকের উক্তিটি প্রত্যুপকার গল্পের মূলনীতিকে সমর্থন করে কিনা বিশ্লেষণ করো। কৃষকের উক্তিটা কি ছিল? যে বিপন্ন শত্রুকে আশ্রয় দেওয়া আমাদের ঐতিহ্য, অর্থাৎ বিপন্ন শত্রু। এখানে আলী ইবনে আব্বাসও কিন্তু তাদের দেশেই বিপন্ন শত্রু হিসেবে ছিল, তো তাকে সাহায্য করা উদ্দীপকের জন্য প্রত্যুপকার গল্পের মূল শিক্ষাকেই সার্থকভাবে ধারণ করে। এখানে মূল শিক্ষাকেই কী করছিল? সার্থকভাবে ধারণ করছিল এবং মূলনীতিকে সমর্থন করে তা বিশ্লেষণ করা হলো, তা নিচে বিশ্লেষণ করা হলো। দেখো প্রত্যুপকার গল্পের মূল শিক্ষা হলো, দেখো আমি তাহলে শুরু করে দিয়েছি। এখানে দেখো এখানে জায়গা ছিল, আমি খুব ক্লিয়ার করে দিব। অনেকে কি করো এখানে ঘ নাম্বার শুরু করে দাও, যার ফলে স্যারে কিন্তু বুঝতে পারে না, অনেকগুলো খাতা থাকে স্যারে, তো স্যারে কিন্তু বুঝতে পারে না, তখন তুমি ঘ লেখছো না গ লেখছো সেটা কি খুঁজে পায় না। তো তুমি যখন এভাবে লিখবে তখন তোমার সৃজনশীলতা স্যারে খুঁজতে হবে না, স্যার তোমার প্রতি একটা পজিটিভ ধারণা রাখবে যে না সে সৃজনশীল লেখার বিষয়টা বুঝে। এবং তোমার কাছে মনে রাখতে হবে যে তুমি সময়টা ঠিকভাবে রাখবা, যে সময়টা তোমার কীভাবে যাচ্ছে। একটা সৃজনশীলের পিছনে তোমার সর্বোচ্চ 20 মিনিট সময় দিতে হবে, এর থেকে বেশি দেওয়া যাবে না। এরপরে দেখো উদ্দীপকটি যেন প্রত্যুপকার গল্পের মূল শিক্ষাকে সার্থকভাবে ধারণ করে এবং মূল নীতিকেই সমর্থন করে। তো প্রত্যুপকার গল্পের মূল শিক্ষা হলো উপকারের বদলে উপকার করা, অর্থাৎ এবং শত্রুকে বিপদে আশ্রয় দেওয়া। গল্পে দেখা যায় যে আলী ইবনে আব্বাস যখন সমস্যায় পড়েন, অর্থাৎ পদচ্যুত শাসনকর্তা যখন আবার হামলা চালায়, তখন আলী ইবনে আব্বাস নতুন শাসনকর্তার সাথে ছিলেন। সকল সৈন্যকে হত্যা করতে থাকেন পদচ্যুত শাসকের বাহিনী। তখন ডেমাস্কাসের বৃহৎ মসজিদের পাশে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন, আর এই জৈনক ব্যক্তি তাকে 1 মাস পূর্ণ আপন আলোয় নিয়ে রাখেন, কোনো প্রকার সমস্যার সৃষ্টি করেননি। আশ্রয়দাতা ব্যক্তি যখন দেখলেন অনেক লোক বাগদাদ যাচ্ছে, তখন সুবিধা করে আমাকে যথাযথ সম্মানের সহিত
তার পরিচিত লোকের সাথে পাঠিয়ে দেয়। আর ওই ব্যক্তি আবার মামুন নামক খলিফার কোপে পতিত হলে আলী ইবনে আব্বাস পরিচয় জানতে পারে, তখন তাকে উপকার করার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে, মানে উৎসুক হয়ে থাকে। এরপরে দেখো পরবর্তীতে তাকে মুক্তি দেওয়া হয়। উদ্দীপকের ৭১-এর মুক্তিযুদ্ধের, আর এখানে দেখো এতটুকু হচ্ছে এটার কাহিনীটা। উদ্দীপকে দেখা যায় কি, উদ্দীপকে দেখা যায় ৭১-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর এক সদস্য আহত হয়ে আশ্রয় নেয় কৃষকের বাড়িতে, এক কৃষকের বাড়িতে আশ্রয় নেয়। আর এই যে এখন আমাদের পিটিও দিতে হবে, কারণ আমাদের প্লিজ টার্ন ওভার অথবা অপর পৃষ্ঠা দ্রষ্টব্য এটা লিখলে হবে, ঠিক আছে। তো অপর পৃষ্ঠা দ্রষ্টব্য এখানে স্যার এখানে তোমাদের দেখায় দিবে। দেখো তাহলে আমাদের কিন্তু দেখো এখানে কিন্তু জায়গা খালি ছিল, আমি কিন্তু এখানে লিখে নাই, এই জায়গাটা আমি খালি রাখছি কেন, যাতে আমার খাতার সৌন্দর্যটা ঠিক থাকে এবং মার্জিনটা সুন্দর করে করতে হবে। এরপরে দেখো কৃষক তাকে সুস্থ করে তুলেন এবং রাতের অন্ধকারে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেন। কৃতজ্ঞতা স্বরূপ পাকিস্তানি সৈন্য সদস্য মাথা নত করে তার ভুল বুঝতে পারলেন। অতএব উপরের বিশ্লেষণ থেকে আমরা যে বিশ্লেষণটা করেছি উদ্দীপক এবং আমার পাঠ্য বইয়ের আলোকে যে বিশ্লেষণটা করেছি, অতএব উপরের বিশ্লেষণ থেকে বলা যায় যে উদ্দীপকটি যেন প্রত্যুপকার গল্পের মূল শিক্ষাকে সার্থকভাবে বহন করে। দেখো আমাদের কিন্তু এখানে এতটুকু জায়গা খালি আছে, কিন্তু আমি কিন্তু এখানে নতুন করে কোনো সৃজনশীল শুরু করব না। আমি আবার যখন আমার যে সৃজনশীলটা কমন পড়বে সেটা আমি এখানে লেখা শুরু করবো এবং স্কেল তো আমি আগে করিয়ে রাখবো, কিন্তু এখানে আমি কোনো মতে এই যে এরকম জায়গা খালি থাকলে আমি নতুন কোনো সৃজনশীল শুরু করব না, বুঝতে পারছো? তো আমি আজকে যে তোমাদের যে টেকনিকটা আমি বলে দিলাম যে তোমরা কীভাবে 10-এ 10 পাবে, আর তুমি যদি এভাবে সৃজনশীল লেখো তোমাকে 10-এ 10 দিবে, 10-এ যদি 10 নাও দেয় তোমাকে 9 দিতে বাধ্য থাকবে, 9-8 দিতে বাধ্য থাকবে 9-8 দিতেই হবে, 9-8 তোমাকে দিতেই হবে, 9-8 তোমাকে কি দিতেই হবে, স্যারে তোমাকে 9-8 দিবেই। তো আমি আজকে তোমাদের ক্লাসে তোমরা এতক্ষণ পর্যন্ত তোমরা গতকাল থেকে তোমরা বসেছিলে যে কখন স্যার সৃজনশীল সম্পর্কে কথা বলবে, তো তোমাদের সৃজনশীল বলতে সৃজনশীলের কোনো সাজেশন নেই। সৃজনশীল তোমরা আমি যে গল্পগুলো তোমাদের দেখিয়েছি গতকালকে, এই গল্পগুলো আবার দেখবে, ভালো করে দেখে যাবে এবং তোমাদের কাছে যার যে গাইড আছে ওই গাইড থেকে তোমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো একের মুখস্থ করে ফেলবে। যে কমনগুলো আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক অনেক প্রশ্ন দিয়েছি ওইগুলো তোমরা পড়ে নেবে, আশা করি তোমরা পড়ে ফেলেছো। তো সৃজনশীল লেখার নিনজা টেকনিক আজকে এটাই ছিল, কিভাবে আমরা 10-এ 10 পাবো। 10-এ 10 যদি নাও পেতে পারি, আমি 8-9 করে পেলেও আমার 42-40 নাম্বার থাকবে, আর 42-40 নাম্বার থাকলে আমরা ইনশাল্লাহ আশা করি যে সৃজনশীলে বাংলা প্রথমে 80 থেকে 80 মানে 100 থেকে 80-85 পাবো। যাদের হাতের লেখাটা একটু সুন্দর তারা 80 না তোমরা 90 প্লাস পেতে পারো। তো আমি আশা করি তোমরা ভালো করে পরীক্ষা দিবে, কোনো সৃজনশীল তোমরা বাদ রাখবে না, সবগুলো সৃজনশীলই তোমাদের আনসার করতে হবে। তো প্রথম থেকে 10ম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ এমআর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই ভালো করে পরীক্ষা দিবে এবং সবগুলো সৃজনশীল কোনো প্রকার প্রশ্ন বাদ রাখবে না, কারণ বাদ খাতায় মানে খালি খাতায় কিন্তু স্যারের নাম্বার দিবেন, সবগুলো আনসার করে রাখবে এবং ইনশাল্লাহ আমাদের চ্যানেলে যারা যুক্ত রয়েছে তারা যুক্ত থাকবে এবং তোমরা পরবর্তীতে ভালো একটা নাম্বার পাবে এবং তোমাদের ফলাফল ভালো হবে। তো বাংলার পরীক্ষা যাতে ভালো হয় সেই শুভকামনা রইল, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।